স্যার, আজ সারাদিন আপনি খাননি, ওষুধও মিস গেছে। এমন হলে চলবে? আগে সুস্থ থাকা বেশি জরুরি। সিসি ক্যামেরা চেক করতে বলেছিলাম। প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে মিনমিন সুরে বলল, করেছি, বাট চেনা যাচ্ছে না। তবে ফুটেজ রেকর্ড করা আছে। বাসায় ফিরে নিশ্চিন্তে দেখবেন। প্রমুখ পরপর নিঃশ্বাস ফেলল। অশ্রুগুলো চোখের কুর্নিশে জমে আছে, মনে হচ্ছে পলক ফেললেই সব ঝরে পড়বে। টলমল চোখে ঠোঁট কামড়ে বলল, জুলেখাকে বল সিরাতকে ডেকে আনতে। বলবি আমি ওষুধও খাইনি, খাবারও খাইনি। তার কথা মতো চলে গেল কবির। জুলেখা ওনার চোখের পানি মুছে কাঁদছিল। কবিরের কথায় সাহস করে ঘরে গেল। আজ কারোর পেটে একটা দানাও খাবারও পড়েনি। সিরাতের সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইজান না খেয়ে আছে, ওষুধ তো নাকি খায়নি। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। তখন ভাইজান কেমন করবে? আপনাকে ছাড়া যে ভাইজান আরও একলা, তখন ভাইজানের অসুখকে ভালো করবে। সিরাতের তৎক্ষণাৎ টনক নড়ে। ঝট করে দুর্বল পায়ে উঠে নিজের রুমে গেল। মায়ের বেদনায় ভুলেই গিয়েছিল স্বামীর অসুস্থতা, ওষুধের কথা। প্রমুখের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, সারাদিন একটা ওষুধ খাননি, ডক্টর অনিয়ম করতে মানা করেছে, তবু ইচ্ছে করে এসব করলেন। জুলেখাকে বললেই তো হতো। প্রমুখ নরম হয়ে প্রশ্ন করল, জুলেখা কি আমার বউ? তাকে কেন লাগবে? যাও ভাত নিয়ে আসো। তুমি খাবে, আমাকে খাইয়ে দিবে, নয়তো ওষুধ সব ডাস্টবিনে ফেলে দেব। আমি খাবো না। আমার কথা ফিরিয়ে দিচ্ছি, তবে তাই হোক, না খেয়ে মরে যাই। আমার কথা না শুনলে আমি তোমার কথা শুনবো না। না, এসব বলবেন না। আপনার কিছু হলে আমি আর সহ্য করতে পারবো না। আমি আনছি। সিরাত দৌড়ে চলে গেল। কবির সহ সবাইকে ডেকে খাওয়ার জন্য তাড়া দিল। এক প্লেটে ভাত মেখে অর্ধেক নিজে খেলো, আর বাকি অংশ প্রমুখ। খাওয়ার মাঝে প্রমুখ বারবার সিরাতের ভিজে ওঠা গাল দুটো যত্নে মুছে দিল, খুব নিশ্চুপে আনমনে। সিরাত সেই আদর মাখা হাত পেয়ে পুনরায় শব্দ করে কেঁদে উঠে হাত বাড়িয়ে বউকে আগলে ধরল প্রমুখ। স্যার, আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? তাও আবার গভীর রাতে? এটা কি পূর্বে প্ল্যান মোতাবেক মার্ডার করা নয়? প্রমুখ গভীর চিন্তায় মগ্ন ছিল। সাধারণত তাকেও কাল থেকে এই ঘটনাটা ভীষণ পীড়া দিচ্ছে। মনে খচখচ করছে কে সেই শত্রু। এভাবে একজন সহজ সরল মানুষকে কিভাবে হত্যা করতে পারলো? প্রমুখ কোনো উত্তর দিল না। কবির আবারও বলল, আপনার কোনো পুরনো শত্রু কি, নাকি আন্টির সাথে ঝামেলা চলছিল? যদি তাই হয়, ভাবি তো জানতো। নিজের মেয়েকে তো কিছু বলে যাওয়ার কথা। ভাবতে দাও। এই কেসটা যতটা সহজ ভাবছিস ততটাও না। কেন জানি মনে হচ্ছে খুনি আমাকে গোলকদাতায় ফেলে মাইন্ড গেম খেলছে। দুর্জয় সিং তো জানেই না আমি বিয়ে করেছি। তবে কি সব কিছুর সাথে দ্রুত একজন লোক দায়ী নয় তো, যেটা আমি খোলা চোখে দেখছি না? হয়তো দেখার ট্রাই করছি না, নাকি মানুষগুলো আলাদা আলাদা? যতই দিন যাচ্ছে কেসও করতে এসে বিষাক্ত সাপ বের হচ্ছে। কবির ভাবনায় ডুব দিল। বারান্দার চেয়ারে বসে থুতনিতে হাত রেখে চিন্তা করলো। কিছুক্ষণ পরই চোখে পড়ল সামনের মানুষটির পিঠ থেকে রক্ত বেরোচ্ছে। সে কপালে ভাঁজ ফেলল। রক্ত বের হচ্ছে আপনার পিঠ থেকে? কবির ভয় মিশ্রিত কণ্ঠে প্রমুখের উদ্দেশ্যে বলল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এই ব্যথা থেকে ভেতরের ক্ষতটা আরো তীব্র, যা দেখানো যায় না, বোঝানো যায় না। দুজনেই বসেছিল বারান্দায়। কারোর মুখে কোনো হাসি নেই। এক ধ্যানে তাকিয়ে আছে আকাশের পানে। আজ তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু কাল সারা রাত মেয়েটা নীরবে কেঁদেই গেছে। আজ সকাল থেকেও একই অবস্থা। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ তাইমার রুমে গিয়ে চুপচাপ বসে থাকে আর কাঁদে। প্রমুখ বিরক্ত করেনি, মেয়েটাকে মন খুলে কান্না করতে দিয়েছে। আপনজন হারানোর কষ্ট হয়তো প্রমুখের থেকে ভালো কেউ জানে না। ভেতরটা জ্বলে পুড়ে যায়। সেই কষ্টই এখন সিরাত অনুভব করছে। এই বিশ্রী রকম শোককে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় জানা নেই প্রমুখের। কি বললে সিরাত কান্না থামাবে, হাসবে, তাও মাথায় আসছে না। আসলে মায়ের মতো মানুষটাকে যখন সবাই হারিয়ে ফেলে, তাদের পৃথিবীটাও থমকে যায়। প্রমুখ বুঝে উঠতে পারছে না দুর্বল মেয়েটাকে কিভাবে সামলাবে, বুঝাবে। অথচ সিরাতকে নিজের সামনে কাঁদতে দেখলে মাথায় আগুন ধরে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনোই এই বউটাকে কাঁদতে দিবে না। দুপুরে তার জোড়াজুড়িতে অল্প খেয়ে নীরবে বসে আছে মায়ের রুমে। এখন প্রায় শেষ বিকেল। কবির উঠে গেল ওষুধ আনতে। কাল থেকে প্রমুখের দেহটাও খারাপ যাচ্ছে। হয়তো ওষুধ, রেস্ট আর ড্রেসিং না করার ফলে অবনতি হচ্ছে। প্রমুখ আকাশপানে তাকিয়ে চোখ বন্ধ করলো। কবির সিরাতকে কিছু বলতেই দৌড়ে বারান্দায় এসে বলল, আমাকে মারতে চান? কতবার বলেছি নিজের খেয়াল রাখুন, তবুও ব্যান্ডেজ থেকে রক্ত বেরোলো কিভাবে? প্রমুখ টু শব্দ করলো না, মাথা কাত করে শুধু বইয়ের করুণ মুখখানা অবলোকন করলো। দিন দিন সিরাত শুকিয়ে যাচ্ছে। মুখের সমস্ত উজ্জ্বলতা কমে রুক্ষ রূপ ধারণ করছে।
গায়ের কাপড়েও কোনো পরিপাটি ভাব নেই, কাল থেকে এই একই কাপড় গায়ে। আজ হয়তো গোসলও করেনি, মাথার চুলগুলো এলোমেলো, চিরুনি করারও ইচ্ছে হয়নি। চোখ দুটি লাল রং হয়ে জলজল করছে, যেন পলক ফেললেই টুপ করে অশ্রু গড়িয়ে পড়বে। প্রমুখের ভেতরটা এসব চোখের সামনে দেখে ভীষণ পীড়া দিল। অনুভব করলো ভেতর থেকে শ্বাসরুদ্ধকর হয়ে আসছে। সিরাত নিজ হাতে পুরনো ব্যান্ডেজ খুলে নতুনভাবে যত্ন করে ব্যান্ডেজ করলো। এরপর মলিন কণ্ঠে বলল, কবির ভাইকে নিয়ে আজই হসপিটালে ভর্তি হবেন। অনেক হয়েছে, এই বাসায় বসে থাকলে সুস্থ হবেন না। প্রমুখ ভ্রু কিঞ্চিত করে নম্র কণ্ঠে বলল, তুমি যাবে না? আমি এখানে 2 দিন থাকি। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল প্রমুখ। আকাশপানে তাকিয়ে বলল, এটা অন্যের বাসা সিরাত, আমার ভালো লাগে না। তোমাকে ছাড়া একা আমি যাব না, তাছাড়া একা বসে থেকে লাভ নেই। এখন অনেক কাজ বাকি পড়ে আছে, তাই বলছি চলো। সিরাত অসহায় চোখে তাকিয়ে ভাবলো কিছু। এরপর দুর্বল পায়ে উঠে বারান্দার গ্রিল ধরে মাথা ঠেকালো সেখানে। কান্না মিশ্রিত কণ্ঠে আনমনে বলল, তাহলে আমার কথাও শুনতে হবে। মায়ের সমস্ত জিনিস আমি সঙ্গে করে আপনার বাসায় নিয়ে যাব। প্রতিটি জিনিস রাখবো একটি সুন্দর নিরিবিলি রুমে, যেখানে গেলে আমি মা গন্ধ পাবো, অনুভব করব মা আমার সাথেই আছে, কোথাও যায়নি, কোথাও না। প্রমুখ এক নজর সিরাতকে দেখলো, লম্বা শ্বাস টেনে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা নিও, এ বাসার দরকার সব কিছু সাথে নাও, বাকিগুলো রায়হান কবির বুঝে নেবে। তো বাসাটা কালকের মধ্যে খালি করতে হবে। এভাবে রুমটা পড়ে থাকলে বাসায় মালিকের লস, তাছাড়া তুমিই তো থাকবে না। আমি জানি এ বাসায় তোমার স্মৃতি জড়িয়ে আছে, মায়ের সাথে কাটানো। আমারও ক্ষুদ্র স্মৃতি আছে, তবু এ মায়ে কাটাতে হবে, কারণ বাসাটা অন্যের। এখানে কতদিনই বা থাকবে, তাই তোমার উচিত মায়ের সমস্ত জিনিস সাথে নাও। আবার নতুন করে মায়ের সংসার সাজাও, তাকে স্মৃতিতে বাঁচিয়ে রাখো। এই 2 বছরে এ বাসার প্রতিটি আনাচে কানাচে আর মায়ের অভিমান, খুনসুটি, হাসাহাসি সহ আরো অনেক স্মৃতি জড়িয়ে আছে। মায়ের কষ্ট আমি নিজ চোখে দেখেছি, প্রতিজ্ঞা করেছিলাম একদিন বড় হয়ে মায়ের যোগ্য সন্তান হব, ইনকাম করব, মায়ের কষ্ট দুঃখ সব দূর করে দিব। কিন্তু আমি অযোগ্য সন্তান, কিছুই করতে পারিনি। শেষ নিঃশ্বাসের সময়ও পাশে থাকতে পারিনি। কতটা তীব্র কষ্টে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা রাতে বের হবো, তুমি গিয়ে সব প্যাক করতে বলো কবিরকে, ও দেখে দেখে গাড়িতে তুলবে। সিরাত চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ল। সিরাত নাক টেনে ভাঙা কণ্ঠে বলল, থ্যাংক ইউ। দুটো রাত ধরে কারো চোখে ঘুম নেই, আজও তার ব্যতিক্রম নেই। সিরাত সন্ধ্যা থেকেই তাইমা খানমের সমস্ত জিনিস প্যাক করে কবিরের সাথে গাড়িতে তুলে। রাত তখন 11টা। প্রমুখের বাসায় যেতে যেতে 11:30 বাজে। কয়েকটা কাপড়, জুয়েলারি, মোবাইল, ফটো অ্যালবাম সহ আরও অনেক কিছু সঙ্গে নিল। যেগুলো দরকার মনে হয়েছে সব, তার সাথে নিজের প্রয়োজনীয় জিনিসও সঙ্গে নিয়ে আসে। কবিরের সাথে প্রমুখের বাসার খালি একটা রুমে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলো। এই রুমটা সবসময় খালিই পড়ে থাকে। সিরাজ যে রুমে থাকে তার পাশে এই রুম। এত বড় বাসায় মাত্র গুটি কয়েক রুম ব্যবহার করা হয়। সব গুছিয়ে কবিরকে বলল, কালকে মায়ের আলমারি আর বেড দিয়ে যাবেন, তাছাড়া বাকিগুলো দরকার নেই, গরিব মানুষকে দান করতে পারেন। জি অবশ্যই, এবার আপনি রেস্ট করুন। সিরাজ চলে যায় শাওয়ার নিতে। জুলেখা রান্না করছিল স্টাফদের সাথে। কবির বসলো ড্রয়িং রুমে। প্রমুখের জন্য রায়হান ডক্টর আনতে গেছে হসপিটালে। সাধারণত বউকে এই অবস্থায় রেখে কোনোভাবেই সে হসপিটালে ভর্তি হবে না, তার থেকে বাসায় সব ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। সেই কথা মতো যতগুলো নার্স লাগে ততগুলো নিয়ে আসার জন্য প্রমুখ আদেশ করেছে রায়হানকে। পরিচিত বড় ডক্টর মিস শশী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। জুলেখার হালকা রান্না শেষ হলো। কবিরকে খাবার দিয়ে চলে গেল প্রমুখকে ডাকতে। ছেলেটা এতক্ষণ শরীরের ব্যথায় দাঁতে দাঁত চেপে শুয়েছিল। বাইরে কি হচ্ছে সেসবে তার খেয়াল নেই। জুলেখা দূর থেকে গলা উঁচিয়ে ডাকলো, ভাইজান রান্না হয়েছে, খাইবেন না? প্রমুখ বন্ধ চোখে মাথা বামে ডানে নাড়িয়ে বুঝালো খাবে না। জুলেখা নানান কথার ছলে একটু খেয়ে ঘুমাতে বলে। এভাবে না খেয়ে থাকলে আরো অসুস্থ হবে এটাও বলল। তার কথার মাঝে সিরাত বের হলো ওয়াশরুম থেকে। এক নজর প্রমুখের দিকে তাকিয়ে চলে গেল বারান্দায়। ছেলেটা তখনও শুয়েছিল। অসুস্থতায় চিন্তায় কোনো কিছু ভালোও লাগে না। এর মধ্যে জুলেখার ঘ্যান ঘ্যান অসহ্য ঠেকলো তার কাছে। সেকেন্ডের মাঝেই হুঙ্কার ছেড়ে বলল, কথা কানে যাচ্ছে না, বলছি তো খাবো না, কতবার বলতে হবে? তুই এই মুহূর্তে রুম থেকে যাবে র, জাস্ট অসহ্য লাগছে আমার। জুলেখা তার ধমকে মৃদু কেঁপে উঠল। অভিমানে আহ্লাদি হয়ে কেঁদে দিল তৎক্ষণাৎ। ভাইয়ের শক্ত কথা হজম করতে না পারল না, দৌড়ে চলে গেল নিজের রুমে। সিরাত কাপড় মেলে বারান্দায় বসেছিল। মাথা ব্যথায় বিরক্ত লাগছে তার। ওদিকে হঠাৎ প্রমুখের গরম মেজাজ শুনে হন্তদন্ত হয়ে রুমে গেল। নম্র কণ্ঠে বলল, কি হয়েছে? জুলেখাকে বকলেন কেন? কিছুই হয়নি।
প্রমুখ চুপচাপ শুয়ে রইল, যেন আর একটি বাক্য মুখ থেকে বের করতে ইচ্ছা নেই তার। সিরাতও তাকে ঘাটালো না, আলগোছে বারান্দায় গিয়ে সেখানে বরাদ্দকৃত সোফায় শুয়ে কাঁদতে লাগলো নিঃশব্দে। রায়হান মিস শশীকে নিয়ে রাত 12টার পর প্রমুখের রুমে প্রবেশ করলো। মহিলাটির বয়স 50-এর কাছাকাছি, চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে শাড়ির উপর সাদা অ্যাপ্রন, হেঁটে আসছে দ্রুত গতিতে। তার পিছনে 3টি নার্স দায়িত্ব সহকারে দাঁড়িয়ে। মিস শশী সময় নষ্ট করলো না, জলদি প্রমুখকে চেক করা শুরু করে। তীব্র ব্যথায় দেহ গরম হয়ে উঠছে আস্তে আস্তে, যার ফলে মেজাজ চটে যাচ্ছে মিনিটে মিনিটে। জ্বর আসার সম্ভাবনা 100%। তখন এই শরীর ধীরে ধীরে মিইয়ে যাবে, অসুস্থতা আরও বাড়বে। নার্সগুলো রুমে সব রেডি করলো। ব্যথার ইঞ্জেকশন পুশ করে ক্ষতস্থানটায় ড্রেসিং করে দিল। মিস শশী ভরকানো কণ্ঠে বলল, ও মাই গড, মিস্টার চৌধুরী, এত বাজে অবস্থা কিভাবে হলো? দেহ নিয়ে আর কত হেয়ালি করবেন? নিজের যত্নও নেবেন না? আরেকটু হলে ইনফেকশন হওয়ার চান্স ছিল। ভাগ্যিস ঠিক সময় কল করেছেন। এতটা কেয়ারলেস হলে হবে? এখন থেকে নিজের যত্ন নিতে শিখুন। মিস শশী ড্রেসিং করা শেষে ওষুধ খাওয়াতে বলল নার্সকে। এরপর ঘুমের ওষুধ সহ আরো কিছু ওষুধ লিখে রায়হানের হাতে দিল, বলল, এখনই ওষুধ এনে খাইয়ে দিন। আর শুনেছিলাম আপনি বিবাহিত। মিসেস চৌধুরীও স্বামীর প্রতি কিভাবে এতটা কেয়ারলেস হলো? আশ্চর্য, সে কোথায়? ডাকুন। স্ত্রী হয়ে অবহেলা করা ঠিক নয়, তাও আবার সামান্য হেলা করার মতো অসুস্থতা নয়। যদি কোনো অঘটন ঘটে যেত তখন? এবার প্রমুখ মুখ খুলল। আমার ক্ষত ব্যথা থেকে তার ভিতরে ব্যথা আরও তীক্ষ্ণ। তাছাড়া আপনার ম্যাডাম আমার ব্যাপারে ভীষণ পজিটিভ। এ নিয়ে চিন্তা করতে হবে না আপনার। সে যথেষ্ট করেছে আমার জন্য। আমার লাইফে আসার পর থেকেই একটার পর একটা শুধু কষ্ট পেয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না, ভালো রাখতে পারছি না। নিজ দোষে ব্যথা পেয়ে মেয়েটাকে কষ্ট দিচ্ছি। তার ছোট্ট হৃদয়ে আর কত ব্যথা সহ্য করবে সে? এদিকে স্বামীর আর অন্যদিকে মায়ের শোক। বরং আমি ব্যর্থ, তাকে কেয়ার করতে পারছি না। সিরাত বারান্দার সোফায় শুয়ে সব শুনলো। বন্ধ রাখা চোখ খুলতে ইচ্ছা হলো না, তবে প্রমুখের কথায় মনটা শান্ত হলো। চোখের পানি মুছে সে রোবটের ন্যায় পড়ে রইল সোফায়। এ কোন দোটানায় পড়ল সে? ছোট্ট জীবনটা এত বিষাক্ত কেন? দুনিয়াতে যারা এতিম তাদের মতো হতভাগার দুটো আছে। ওই লোকটাও তো এতিম। কি ভাগ্যের পরিহাস! এক এতিমের সাথে আরেক এতিমের মিলন হলো, যাদের মনটায় শুধু কষ্টে ভরা। সিরাত মায়ের কথা মনে করে হতাশার নিঃশ্বাস ফেলল। 50 বছরের মিস শশী কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। চোখে পড়ল প্রমুখ চৌধুরী রাগে গজগজ করছে। চোয়ালদয় শক্ত করে রুমে সিলিং এর দিকে তাকিয়ে আছে। ডক্টর দীর্ঘশ্বাস ফেলল। তার কাজ ব্যতীত পেশেন্টের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত নয়, এটা ভয়ানক অন্যায়। সংসারে যাই হোক তাতে তার কি? পেশেন্ট সুস্থ করাই ডক্টরের দায়িত্ব। সেই কথা মতোই কাজ শেষে রায়হানের সাথে চলে গেলেন তিনি। রায়হান ওষুধ নিয়ে ফিরে এসে দেখল প্রমুখ গভীর ঘুমে তলিয়ে। সে নিঃশব্দে বেরিয়ে কবিরের সাথে অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে সিরাতও না খেয়ে ঘুম। রাতে দুটি মানবীর গলা দিয়ে এক দানা ভাত পেটে পড়ল না, শুধু নীরবে ভেতরের ঝড় শান্ত করার প্রয়াস চালালো। দুপুরে তীক্ষ্ণ রোদে চোখে মুখে উপচে পড়ছে এক যুবকের। সারা রাত চিন্তায় ঘুম হয়নি ঠিক মতো। শেষ রাতের দিকে চোখে ধরা দেয় ঘুম। তৎক্ষণাৎ মরার মতো পড়ে রইল বিছানায়। ফ্লোরে 5টা বিদেশি মদের বোতল পড়ে আছে এলোমেলো হয়ে। রুমের জিনিসপত্র ভাঙা, দেখেই বোঝা যাচ্ছে কাল রাতে বড়সড় একটা ঝড় উঠেছিল রুমটায়। পরপর কয়েকবার তার দরজায় করাঘাত করলো কেউ। উচ্চস্বরে ডাকলো, বাবা আমার, দরজা খোল। কাল থেকে কি হয়েছে তোর? যুবকটির ঘুম হালকা হলো, সাথে মেজাজের পারদ দাউ দাউ করে জ্বলে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটালে হুঁশ জ্ঞান থাকে না তার। সে আড়মোড়া ভেঙে বসলো বিছানায়। চোয়াল শক্ত করে হাতের কাছের অর্ধেক পানীয় মদের বোতল রাগের বশে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলে। তৎক্ষণাৎ আয়না ভেঙে কাচের টুকরোগুলো ঝনঝন করে নিচে পড়ল। বাইরে থেকে করাঘাত আরো বাড়ল। চিকন গলায় কারো চিৎকার চেঁচামেচিও শোনা যাচ্ছে। যুবকটি উঠল কোনো এক মেয়েলি চঞ্চল ও ভয়ার্ত কণ্ঠ শুনে। উদাম গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরা, সেটাও অবস্থান করছে নাভির নিচে। শক্তপোক্ত দেহের চওড়া বুক আর শক্ত পেট চোখে কাটার মতো বিঁধবে কোনো নারীর নিকট। সে কপাল কুঁচকে হেলে দুলে এগিয়ে দরজা খুলল। নেশায় বুধ হওয়া লাল চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেলল সামনে মুখ ফুলিয়ে রাখা অষ্টাদশী কন্যার উপর। মেয়েটির মুখশ্রী রাগে ফুলে আছে। নব জোয়ারে যৌবন মাত্রই শুরু হওয়া দরুন দেহখানা সৌন্দর্য বাড়ছে। গোলগাল মুখের মেয়েটির গায়ে আকাশি রঙের ফ্রক আর সাদা সালোয়ার, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো 2 ঝুঁটি করে সামনে রাখা। দেখেই বোঝা যাচ্ছে স্কুল থেকে এ বাসায় এসেছে। তার গভীর নয়নে অবলোকনের মাঝে দরজার ওপাশের মহিলা চলে যায়। কন্যাটি সেই সুযোগের সামনে যুবকটির পানে
টলমল চোখে অভিমানী কণ্ঠে বলল, তুমি খুব খারাপ। দেশে ফিরেছো তবু আমাকে জানাওনি। জানো কতটা মিস করেছি তোমায়। সব সময় কাঁদাও কেন? কথাগুলো বলার সময় কণ্ঠ কাঁপছিল তার। সামনে যুবকটির কপাল কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তো কি জানিয়ে আমার কি কাজ? দূরে যা। এই বাসায় এসেছিস কেন? ফুপিকে বলবো তুই একটা বেয়াদব। অভিমানের পাল্লা আরো গাঢ় হলো মেয়েটির। রাগে নাকের পাটা তরতর করে কাঁপলো। মুখ ঝামটা মেরে গজগজ করে বলল, বেয়াদব মেয়ে হলে তোমার এই অশ্লীল দেহে নজর দিতাম, সেকেন্ডের ব্যবধানে জড়িয়েও ধরতাম, আবার টপার টপ চুমুও খেতাম। কিন্তু আমি এসবের একটাও করিনি। এই যে অভদ্রের মতন একটা কিশোরী মেয়ের সামনে উদম দেখে দাঁড়িয়ে আছো, একবারও কি তাকিয়েছে? ওই খোলা বুকে হামলে পড়েছি, তবুও কেন বেয়াদব বলে? হ্যাঁ, আসল বেয়াদব অসভ্য তো তুমি। বেয়াদব মেয়ে, ঠাসিয়ে দিব একটা। মেয়েটি ঠোঁট টিপে হাসলো। লজ্জারাঙা কণ্ঠে ফের বলল, তোমার এই অভদ্র দেখে দেখে আমার ভেতর কেমন লাগছে একটু অনুমান করেছো? ঝড় বইছে, ঝড়, টাইফুনের মতন উথাল পাথাল ঝড়। তবুও নিজেকে শাসিয়ে নিয়ন্ত্রণ করছি। এর থেকে আর কত সুশীল হতে বলো আমায়? যথেষ্ট ভদ্র সভ্য মেয়ে আমি, দেখতেই তো পাচ্ছ। সামনে একটা মুরগির গ্রিল রেখে লোভ সামলে নিজের জিহ্বাকে কন্ট্রোল করছি। ভদ্র বলেই কিনা হুড়মুড় করে গ্রিলটা খেতে হামলে পড়ছি না, ধৈর্য ধরছি। তবুও আলাদা করে প্রমাণ দিতে হবে? তাছাড়া তুমি এভাবে উদাম গায়ে বের হলে কেন? মামা কি টাকা পয়সা দেয় না? একটা শার্ট কেনারও যোগ্যতা নেই? তাহলে আমায় অল্প সুরে বলতে, তৎক্ষণাৎ টুপ করেই একটা বস্তা শার্ট এনে হাজির করতাম তোমার পায়ের সামনে। প্লিজ, লজ্জা থাকলে নেক্সট টাইম আমার সামনে উলঙ্গ অবস্থায় আসবে না। তোমার লজ্জা না থাকুক, আমার ঢের লজ্জা আছে। গড়গড় করে কথাগুলো বলেই অল্প থামলো সে। ফের মুখে হাত দিয়ে বলল, এই দেখো, লজ্জায় কাঁপা কাঁপি শুরু হয়েছে আমার। গাল দুটো টমেটোর মতন লাল হয়ে যাচ্ছে। মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছে, যার দরুন মুখের উপর ঠাস ঠাস কথা বলার অভ্যাস। সেখানে তার কোনো ধ্যান নেই সামনের মানুষটা বয়সে বড় নাকি ছোট, যেন তার সমবয়সী। একটু ম্যানার বলতে শব্দ মেয়েটির মাঝে নেই। সারাক্ষণ উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়, আর চঞ্চলের ন্যায় ফটফট করে কথা বলে। পায়ের তুলনায় মুখটাই বেশি চলে। একটুও ভয় ডর নেই মনে। এর ফলে মেয়েটির উপর মাঝে মাঝে ব্যাপকভাবে তার মেজাজ চটে যায়। ইচ্ছে করে ঠাস ঠাস করে গালটা লাল করতে। সাফওয়ানের রাগের পারদ বাড়ল। শক্ত গলায় বলল, চুপ, অসহ্য। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আসবো। তাছাড়া এ বাসা আমার, দরকার পড়লে কিছুই পড়ব না। তোর ওই নির্লজ্জ চোখকে সামলানো শিখ। ভুলে যাস না, বয়সে তোর থেকে 10 বছরের বড় আমি। মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমাকে দেখে কি একটু ভয় ডর করে না? জানিস আমি কেমন? কোনো ধারণাও নেই। আবার অভদ্র মেয়ের মতো ছেলেদের দিকে বেহায়া নজর দিস, থাপড়িয়ে কান গরম করে দিব। যা বলছি এই মুহূর্তে দূর হ, নয়তো এই মুহূর্তে ফুপিকে কল করব। নির্লজ্জ মেয়ে, মুখে কোনো লাগাম নেই। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে এই মেয়ে। কিভাবে একের পর এক অশ্লীল কথা বলছে। প্রতিটি শব্দই সাফওয়ান ধমকের সুরে বলল। যা শুনে এবার মেয়েটি গাল ফুলালো, অশ্রুভরা চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে সেকেন্ডেই তেড়ে গিয়ে যুবকটির উদাম বুকে খামচি লাগিয়ে হিসিয়ে বলল, স্কুল পালিয়ে মামার বাসায় এসেছি, ভুলেও আমুকে বললে নেক্সট টাইম কামড় লাগাবো একদম। মেয়েটির কাণ্ডে রাগে রিরি করে উঠল সমস্ত শরীর। চোখ নামিয়ে বুকের দিকে তাকিয়ে দেখল দুহাতের 10টি নখের খামচে দাগে স্পষ্ট। ইচ্ছে করেই বুঝে এমন করলো। মুহূর্তেই লাল হয়ে গেছে জায়গাটা, কেমন যেন জ্বালা ধরে গেল ভেতরটা। এত সাহস নেই চুনোপুটির মতো ছোট্ট মেয়ের। মনে কি ভয়টন নেই? যদি সে একটা থাপ্পড় দেয় তাহলেই তো 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আর সে তাকে খামচে মারে। সে সামনে তাকালো, মেয়েটার আগে গজগজ করছে। যুবকটি তৎক্ষণাৎ অষ্টাদশীর দিকে তেড়ে যেতেই দুষ্টু চঞ্চল খাটো মেয়েটি মাথা নামিয়ে চট করে বিষাক্ত দাঁত যুবকের বুকে বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় ভড়কে যায় ছেলেটি। ব্যথায় চোখ খিচে নিল। ভেতরে কেমন যেন এক অনুভূতি হলো। মেয়েটা তাকে ছেড়ে ঠোঁট মুছে বাঁকা হেসে তাকিয়ে রইল। ছেলেটি আস্তে ধীরে চোখ খুলে দাঁতে দাঁত চেপে আবারও খোলা বুকে তাকালো। ফর্সা বক্ষে শক্ত দাঁতের দংশনে রক্ত বেরিয়ে গেছে। কতটা জোরে কামড় দিলে এই অবস্থা হয়? মনে হচ্ছে কতদিন মাংস খায়নি। কাটা স্থান শুকিয়ে গেলেও এই ক্ষত সারা জীবন কালো বর্ণ হয়ে থেকে যাবে। সে হাত বাড়িয়ে মুছে নিল রক্ত। রাগ নিবারণ করে রক্তচক্ষু মেলে ফোঁসফোঁস করলো। ইচ্ছে করছে মেয়েটাকে আছাড় মারতে, শুধু ফুপির মেয়ে বলে দমে গেল। অষ্টাদশী তাকে ব্যথা দিয়ে যেন ভারী মজা পেয়েছে। সে হাসছে ঠোঁট টিপে। তৎক্ষণাৎ মেজাজ চটে যায় ছেলেটির। হাত বাড়িয়ে সামনের কোমল মেয়েটির নরম চোয়াল শক্ত
করে ধরে রাগান্বিত গলায় বলল, আমার থেকে দূরে থাকতে বলেছি। তোর সাহস দেখে অবাক হই। বেহায়ার মতো আমাকে খামচে দিলি, এখন আবার কামড় দিয়েছিস। অসভ্য, বেরিয়ে যা বাসা থেকে। নেক্সট টাইম এই বাসার আশপাশে দেখলে থাপড়িয়ে গাল দুটো লাল করে দেব। ব্যথায় ছটফট করে উঠল মেয়েটি। হাত দ্বারা যুবকটির ডান হাত সরাতে চাইল, চোয়াল থেকে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। মেয়েটির ব্যথাতুর শব্দ শুনে এক মধ্যবয়স্ক লোক সেখানে উপস্থিত হয়। ছেলেটার পানে তাকিয়ে ধমকে উঠে বলল,